এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং এখানে একটু বলে রাখি যে এই ক্লাসটার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা 50টা মিক্সড কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট করব। তো ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আজকের এই ক্লাসটা আমি চেয়েছিলাম, আজকের এই প্রিপোজিশনের ক্লাসটা আমি চেয়েছিলাম কালকে আনার, তো একটু সমস্যার কারণে আনা হয়নি বা আনতে পারিনি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কী বলছে দেখো, ফার্স্ট বলছে যে 391 ইট টুক মি এজেস, মানে বলতে চেয়েছে আমার অনেক সময় লেগেছিল। এজ মানে কি, অ্যাকচুয়ালি এজ মানে বয়স বা এজ মানে যুগ, ধরো তাহলে ইট টুক মি এজেস, আমার অনেক এজ সময় লেগেছিল, অনেক 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 বছর সময় লেগেছিল, মানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি দীর্ঘ সময় লেগেছিল। ঠিক আছে, বলতে চেয়েছে এখানে আমার অনেক সময় লেগেছিল, আমার দীর্ঘ সময় লেগেছিল টু ফাইন্ড এ স্পেস, একটা জায়গা পেতে। কিসের জন্যে? পার্ক মাই কার। দেখো পার্ক করা মানে কি, গাড়ি পার্ক করা মানে গাড়ি কোনো জায়গায় কি, গাড়ি কোনো জায়গায় রাখা, তাহলে রাখতে, আমার গাড়িটা রাখতে এবং সেই রাখার জন্য একটা জায়গা খুঁজতে আমার কিন্তু দীর্ঘ সময় লেগেছিল, অনেক সময় লেগেছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একদম টু হবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে হচ্ছে কি ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে পার্ক করতে, আমার পার্ক করতে যে জায়গাটা আমার লাগবে সেই জায়গাটা খুঁজতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল। তাহলে ইট টুক মি এজেস টু ফাইন্ড আ স্পেস টু পার্ক মাই কার। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 392 কি বলছে দেখো, 392 বলছে আই হ্যাভ নট হার্ড। আচ্ছা হ্যাঁ, বলছে কি আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম, আমি শুনিনি, তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ড্যাশ লাস্ট উইক থেকে। দেখো লাস্ট উইক থেকে হবে নাকি লাস্ট উইক ধরে হবে? ধরে বললে আমাদের কি হয়, ফর বললে আমাদের হবে ধরে, আর থেকে বললে হবে কি, থেকে বললে হবে সিন্স, এবং সেই সময় বাক্যটা কিন্তু পারফেক্ট টেন্স হয়। দেখো হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হার্ড হচ্ছে V3, হিয়ার হার্ড, তাহলে এটা পারফেক্ট টেন্স, এবং এই পারফেক্ট টেন্সেই ধরে বললে আমাদের কি আসে ফর, থেকে বললে আমাদের কি হবে, থেকে বললে কিন্তু আমাদের আসবে সিন্স। ক্লিয়ার? তাহলে এখানে বিষয়টা দেখো, এখানে কিন্তু ধরে কখন বলবো, যখন একটা সংখ্যা মেনশন থাকবে। 3 ইয়ার্স, YEARS, 3 ইয়ার্স, 3 আওয়ার্স বলতে পারি, HOURS, সংখ্যা। তো সংখ্যা মেনশন থাকলেই ধরে হবে, কিন্তু এখানে কি সংখ্যা বলেছে? এখানে কিন্তু 1 উইক বলেনি, 1 উইক এক সপ্তাহ ধরে, এখানে বলছে শেষ সপ্তাহ। তাহলে শেষ সপ্তাহ ধরে নয়, শেষ সপ্তাহ থেকে, এটা একটা কনক্রিট টাইম। লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এরকম বললে সেটা একটা সংখ্যা নয়, কনক্রিট টাইম, এর সাথে কিন্তু থেকে হবে। লাস্ট বছর থেকে, লাস্ট মাস থেকে, লাস্ট সপ্তাহ থেকে, তাহলে থেকে ইজ দ্য কারেক্ট আনসার। সিন্স আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম সিন্স লাস্ট উইক, সিন্স ইজ দ্য কারেক্ট আনসার, SINCE। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ 393 কি বলছে আমরা দেখে নেবো। 393 বলছে দেখো, বলছে মাই ফাদার উইল রিটায়ার, আমার বাবা রিটায়ার করবে, অবসর নেবে, ফ্রম সার্ভিস, চাকরি থেকে, সার্ভিস থেকে, এ ইয়ার এক বছরের মধ্যে। দেখো এই যে মধ্যে বললে, সময়ের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বললে আমাদের ইন প্রিপোজিশনও বসে, আবার কি বসবে, উইদিনও বসে, উইদিন, WITHIN, উইদিন। ঠিক আছে, তাহলে ইন প্রিপোজিশন আমাদের বসে, আবার উইদিনও বসে। তো ইন কোথায় বসবে? যেমন ধরো আমি বললাম এখানে 1 ইয়ার আছে, মানে 1 ইয়ার মানে মনে করো 1 বছর, তাহলে 1 ইয়ার একদম পারফেক্ট, যদি 1 ইয়ারের পরেই রিটায়ার না, একদম 1 বছর তো একদম কমপ্লিট পারফেক্ট 1 ইয়ার, তখন আমরা নেব হচ্ছে ইন। ক্লিয়ার? একদম পারফেক্ট সময়। আর যদি 1 বছরের মধ্যের কোনো সময়, সেটা 6 মাস পরে হতে পারে, 7 মাস পরে হতে পারে, 8 মাস পরে হতে পারে, 10 মাস পরে হতে পারে, মানে 1 বছরের মধ্যের কোনো একটা সময়, সেক্ষেত্রে কিন্তু আমরা কী নেবো, সেক্ষেত্রে নেবো হচ্ছে উইদিন, WITHIN। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে দেখো দুটো অপশান একসঙ্গে থাকা উচিত নয়, থাকবে না। দেখো এখানে উইদিন নেই, এখানে কিন্তু ইন রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার আমরা নেব, যে মাই ফাদার, আমার বাবা, উইল রিটায়ার ফ্রম সার্ভিস ইন এ ইয়ার, মানে একদম পাক্কা 1 বছর পরে কিন্তু রিটায়ার নেবেন। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। 393। এবার যাবো 394। 394 কি বলছে দেখো, হ্যাঁ 394 কি বলছে আমরা একটু দেখে নেবো। 394 কি বলছে দেখো, 394 বলছে শি ওয়ান্টস টু স্টে, সে চায়, টু স্টে থাকতে, ড্যাশ হোম বাড়িতে, টু নাইট আজকে। দেখো হোম মানে কি, হোম মানে বাড়ি, তাহলে হোমের আগে কোনো প্রিপোজিশন নর্মালি সাধারণত বসে না, বসে
না, ঠিক আছে। আর যদি কখন, যেমন ধরো আমি বললাম আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম, আমি বাড়িতে আছি বললে কি হবে, আই অ্যাম হোম। আমি বাড়িতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং হোম। ক্লিয়ার? দেখো হোমের আগে কিন্তু প্রিপোজিশন দেইনি, আই অ্যাম হোম, আমি বাড়িতে আছি, আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়িতে আছি। ধরো কাউকে প্রশ্ন করলাম কেউ কি বাড়িতে আছে বা কেউ কি বাড়িতে আছেন, তাহলে আমি কি বলবো, ইজ এনিবডি হোম। ক্লিয়ার? তো বুঝতেই পারছো এখান থেকে যে হোমের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু যদি বসাতে হয় তাহলে আমাদের অ্যাটই বসাতে হবে। কারণ কি, কোনো পার্টিকুলার অ্যাড্রেস ADDRESS আমরা জানি, কোনো পার্টিকুলার অ্যাড্রেস, কোনো পার্টিকুলার পজিশন, কোনো পার্টিকুলার কি লোকেশন বললে, কোনো পার্টিকুলার লোকেশন যদি বোঝায়, কোনো পার্টিকুলার টাইম যদি বোঝায়, এদের আগে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসাতে হবে। তাহলে হোম মানে একটা পার্টিকুলার অ্যাড্রেস, তাহলে অ্যাড তো অবশ্যই বসাতেই হবে। ক্লিয়ার? তো শি ওয়ান্টস টু স্টে অ্যাট হোম, সে চায় থাকতে বাড়িতে টু নাইট, আজকে রাতে। তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? হোমের আগে কোনো প্রিপোজিশন বসে না, যদি বসে তাহলে কিন্তু অ্যাটই আমাদের বসাতে হবে। ক্লিয়ার? তাহলে 394 বি উত্তর অ্যাট। এবার চলো 395 কি বলছে আমরা দেখে নিই। 395 395, হ্যাঁ 395 কি বলছে আমরা দেখব। বলছে যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম, ইন অ্যাকর্ডেন্স ড্যাশ ইয়োর প্রপোজাল, তোমার যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী তোমার প্রস্তাব আমাকে দিয়েছিলে, সেই প্রস্তাবের সাথে সামঞ্জস্য রেখে এবং প্রস্তাবের সম্মানার্থে কিন্তু আমি সেখানে গিয়েছিলাম। দেখো ব্যাপারটা বলতে চেয়েছে যে অ্যাকর্ডিং টু, ACCORDING, অ্যাকর্ডিংয়ের সাথে কি বসে, টু, অ্যাকর্ডিংয়ের সঙ্গে টু হবে, কিন্তু জিনিস দুটো সেম। অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে, আর ইন অ্যাকর্ডেন্স, ACCORDANCE, ইন অ্যাকর্ডেন্স উইথ, এই দুটোর মিনিং সেম, কিন্তু অ্যাকর্ডিং থাকলে টু বসবে, আর ইন অ্যাকর্ডেন্স থাকলে উইথ বসবে। ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাকর্ডিং টু মানে মতে বা অনুসারে, তোমার প্রস্তাবের অনুসারে বা তোমার প্রস্তাবের মতে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম কিন্তু। ক্লিয়ার? তাহলে কি হবে, তাহলে ইন অ্যাকর্ডেন্স থাকলে আমাদের কি বসবে, উইথ বসবে। তাহলে উইথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি, আই ওয়েন্ট দেয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ ইয়োর প্রপোজাল, মানে মতে বা অনুসারে বা অনুযায়ী। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ কিন্তু। এবার চলো নেক্সট। ক্লিয়ার? আর এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, অ্যাকর্ডিং টু কোথায় বসে, কোনো একজন এক্সপার্ট যদি বলে, এটা আমরা আগেও আলোচনা করেছি, আমি বারবার বলবো এবং বারবার বলে তোমাদের মাথায় কিন্তু গেঁথে দেওয়ার চেষ্টা আমি করব। কোনো এক্সপার্ট, মনে করো ক্রিকেট খেলার একজন এক্সপার্ট সৌরভ গাঙ্গুলি, সে বলছে, সে কিন্তু বলতে পারে যে অ্যাকর্ডিং টু মি। কোনো এক্সপার্টের মত অনুসারে বললে আমরা অ্যাকর্ডিং টু বলবো, কিন্তু সাধারণ মানুষের মত অনুযায়ী যদি কোনো ঘটনা আর কি সে বলতে চায় যে আমার মতে এই বিষয়টা, তখন কি বলবো, ইন মাই ওপিনিয়ন, OPINION, ঠিক আছে, ইন মাই ওপিনিয়ন বা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, যে কোনো একটা, ইন মাই ওপিনিয়ন। ধরো ক্রিকেট খেলা হচ্ছে, কেউ আউট হয়েছে, সৌরভ গাঙ্গুলি বলতে পারে যে অ্যাকর্ডিং টু মি ইট ইজ আউট, এটা আউট। সাধারণ মানুষ একজনকেও বললো, তখন বলবে ইন মাই ওপিনিয়ন ইট ইজ আউট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইন মাই ওপিনিয়ন সাধারণ মানুষের ক্ষেত্রে, আর এক্সপার্টের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু। ক্লিয়ার? বা সাধারণ মানুষের ক্ষেত্রে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ হতে পারে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, VIEW। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু সেম, ইন মাই ওপিনিয়ন, অ্যাকর্ডিং টু, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এগুলো কিন্তু সব অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো। 395 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট চলো 396 কি বলছে দেখো। হ্যাঁ 396 বলছে, যে 396 কি বলছে আমরা দেখবো। 396 বলছে আই ফেল্ট আই মাস্ট ডিফার, আমি অনুভব করেছিলাম, আই মাস্ট ডিফার ড্যাশ মাই হোস্ট জাজমেন্ট, আমার যে হোস্ট ছিল, হোস্ট মানে কি, দেখো হোস্ট মানে হচ্ছে অতিথি সেবক। যেমন ধরো আমি বললাম কোনো একটা রেডিওতে কোনো প্রোগ্রাম হচ্ছে বা কোনো টেলিভিশনে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটা পরিচালনা করেন দেখবে একজন ব্যক্তি, ঠিক আছে। তো তিনি সমস্ত মানুষজনদেরকে অ্যাজ এ গেস্ট রিসিভ করেন এবং তাদেরকে এন্টারটেইন করেন, সেই ব্যক্তিটাকে আমরা বলবো হোস্ট, মানে অতিথি সেবক বলতে পারি। বা কারোর বাড়িতে তুমি বেড়াতে গেছো অতিথি হিসাবে, সেই বাড়ির যে মালিক, যার বাড়িতে তুমি গেছো, সে হচ্ছে তোমার হোস্ট। তাহলে এখানে কি বলছে, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, আই মাস্ট ডিফার ড্যাশ মাই হোস্ট, আমার যে হোস্ট ছিল সেই হোস্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে আমি মান্যতা দেব, আমাকে অবশ্যই দিতে হবে। দেখো ডিফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, ডিফার টু মানে কি, ডিফার টু মানে হচ্ছে এগ্রি উইথ,
RWE এগ্রি উইথ মানে মেনে নেওয়া, ঠিক আছে, এগ্রি উইথ বা কমপ্লাই উইথ COMPLY, কমপ্লাইয়ের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসে মানে মেনে নেওয়া, ক্লিয়ার, এগ্রি উইথ মেনে নেওয়া, কমপ্লাই উইথ মেনে নেওয়া, ক্লিয়ার। তাহলে বলছে কি আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, আই মাস্ট আমাকে অবশ্যই মেনে নিতে হবে আমার হোস্টের জাজমেন্টটা, বিচারটা, ক্লিয়ার। তাহলে উইথ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট। আই মাস্ট, সরি উইথ বলছি কেন, টু ডিফার টু, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, আই ফেল্ট দ্যাট আই মাস্ট ডিফার টু মাই হোস্ট জাজমেন্ট, আমাকে অবশ্যই আমার হোস্টের জাজমেন্টটা কিন্তু মেনে নিতে হবে, ওকে। তাহলে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো। 397 কি বলছে দেখো, 397 আমাদেরকে বলছে যে 397 বলছে যে দ্য আইসক্রিমস আর কেপ্ট, আইসক্রিমকে রাখা হয়, আর কেপ্ট তাহলে কি প্যাসিভ, কিন্তু আর কেপ্ট মানে রাখা হয়। রাইস ইজ ইটেন ভাতকে খাওয়া হয়। ফুটবল ইজ প্লেইড ফুটবলকে খেলা হয়। বুক ইজ সোল্ড বইকে বিক্রি করা হয়। তাহলে কিন্তু প্যাসিভ, এটা অ্যামিজারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। আর প্যাসিভে বাংলা অর্থগুলো এইরকম হয় যে দ্য আইসক্রিম আর কেপ্ট, কিপ মানে কি, কিপ মানে কিন্তু হচ্ছে রাখা, কিপ মানে রাখা, ক্লিয়ার। তাহলে এই কিপকে যখন প্যাসিভ ভয়েসে ইউজ করবো তখন মিনিং হবে অবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আইসক্রিমকে রাখা হয়, কারোর দ্বারা দেওয়া নেই। তাহলে আইসক্রিম আর কেপ্ট, আইসক্রিমকে রাখা হয় ড্যাশ দ্য ফ্রিজার। দেখো কোনো একটা জিনিস একটা বাস্ক হোক, একটা ফ্রিজার হোক, কোনো একটা বক্স হোক, এমন একটা জিনিসের মধ্যে যদি কোনো কিছু আমি রাখি আবদ্ধ করে, বন্ধ করে, আটকে, তাহলে এটা কিন্তু আমরা ইনও বলতে পারি আবার ইনসাইডও বলতে পারি, ঠিক আছে। তো ইনসাইড যদি থাকে তাহলে কিন্তু ইনসাইড বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ কি একটা জিনিসের মধ্যে কোনো কিছু আটকে রাখলে, আবদ্ধ করে রাখলে আমরা বলবো ইনসাইড। দ্যার ইজ সামথিং ইনসাইড দ্য বক্স, সেখানে বাক্সর মধ্যে কিছু যেন একটা আছে। আ পেন ইজ ইনসাইড দ্য বক্স, ঠিক আছে, ওকে। তাহলে মাই ওয়ালেট ইজ ইনসাইড দ্য ড্রয়ারের মধ্যে আমার ওয়ালেটটা আছে, ক্লিয়ার। তাহলে এরকম একটা চারিদিকে দেওয়াল দেয়া কোনো কিছু এবং তার মধ্যে আটকানো আছে, আবদ্ধ করা আছে কোনো কিছু, কনফাইন্ড আছে, কনফাইন্ড CONFINED, কনফাইন্ড মানে আবদ্ধ করা। এরপরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, কনফাইন্ড টু, ক্লিয়ার। তাহলে কোনো কিছুর মধ্যে ভেতরের দিকে, ইনার সাইড অফ সামথিং, কোনো কিছুর মধ্যে আছে এবং সেটা যেন একটা আটকানো বা আবদ্ধ অবস্থায় আছে, এরকম বোঝালে, এরকম সেন্স আনলে কিন্তু আমরা ইনের থেকে ইনসাইডকে বেশি মান্যতা দেবো, ক্লিয়ার। তাহলে এখানে ইন কিন্তু আছে, দেখো অপশানে, ইন নেবো না। ইন বললেও নর্মাল কমন সেন্সে জেনারেল ক্ষেত্রে ইনসাইড না থাকলে আমরা ইন দিলে হবে, কিন্তু যখন ইনসাইড থাকবে এবং বিষয়টা একটা আবদ্ধ বিষয় বোঝাচ্ছে, আমাদের কিন্তু ইনসাইড ইজ দ্য কারেক্ট আনসার। আইসক্রিম আর কেপ্ট রাখা হয় ইনসাইড দ্য ফ্রিজার, ক্লিয়ার, ইনসাইড ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। তাহলে 397 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো। হি হ্যাড টার্ন ড্যাশ আ বিউটিফুল পিকক, বলছে হি। 398 কি বলছে, 398 বলছে হি হ্যাড টার্ন, সে রূপান্তরিত হয়ে গেছিল। হ্যাড এবং মেন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট, কিন্তু পাস্ট পারফেক্ট। এইভাবে আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোন টেন্স আছে, কোন টেন্সে কোন ভার্ব আমরা ইউজ করি, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আমাদের যেটা শিখছি সেটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। হি হ্যাড টার্নড, সে রূপান্তরিত হয়েছিল ড্যাশ এ বিউটিফুল পিকক, একটা সুন্দর পরীতে। মনে করো একজন ম্যাজিশিয়ান খেলা দেখাচ্ছেন এবং ম্যাজিশিয়ান কি করলো, একটা বাচ্চা ছেলেকে একটা সুন্দর বিউটিফুল পিকক, ময়ূরে রূপান্তরিত করে দিল। তাহলে এই যে রূপান্তরিত করা, এই রূপান্তরিত করার একটা ফ্রেজাল ভার্ব কি, টার্ন ইনটু, TURN, টার্ন ইনটু সামথিং। তাহলে দেখো এখানে কি হয়েছিল, হি হ্যাড টার্ন, সে রূপান্তরিত করেছিল, হি হ্যাড টার্ন ইন, রূপান্তরিত হয়েছিলেন, ইনটু এ বিউটিফুল পিকক, একটা সুন্দর পিককে রূপান্তরিত হয়েছিলেন। তাহলে টার্ন ইনটু মানে রূপান্তরিত হওয়া, এ ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাড টার্নড ইনটু আ বিউটিফুল পিকক, একটা সুন্দর ময়ূরে কিন্তু সে রূপান্তরিত হয়েছিল। তাহলে গেল, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 398। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 399 আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করি, নট টু ইন্টারফেয়ার ড্যাশ মাই ওয়ার্ক, আমার কাজে কিন্তু তুমি নাক গলিও না। তাহলে বিষয়টা কি হলো, নাক গলানো। তাহলে ইন্টারফেয়ার মানে কি, নাক গলানো। এবার কোনো বিষয়ে যদি নাক গলায়, সেই বিষয়ের আগে ইন্টারফেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে। ডু নট ইন্টারফেয়ার উইথ মাই অ্যাফেয়ার, বললাম AFFAIR, অ্যাফেয়ার মানে আমার বিষয়ে তুমি কিন্তু নাক গলিও না। তাহলে এখানে ওয়ার্ক বলেছে, তাহলে কি যে বিষয়ে নাক গলানো বলবে তার আগে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, উইথ। তাহলে আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করি, নট টু, করো না ইন্টারফেয়ার, নাক গলিও না, উইথ মাই ওয়ার্ক, ক্লিয়ার। উইথ ইজ দ্য কারেক্ট আনসার, সি।
তাহলে 399 সি উত্তর। এবার ছিল নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু, ক্লিয়ার। 400 কি বলছে দেখো, 400 বলছে যে দ্য গোল্ডেন ব্রিজ, সেই সোনার ব্রিজটা ইজ ড্যাশ নর্মদা, নর্মদা নদীর কি ওপরে, তাই তো। এবার এখানটায় গন্ডগোল তোমাদের হবে কি, ওপরে, কোনো কিছুর ওপরে বললে আমরা প্রিপোজিশন কি করি, ওভার করি, ঠিক আছে, ওভার। এবার বিষয়টা মাথায় রাখবে যে ওভার যখন কোনো কিছুর ওপরে কিছু বলবে, যে জিনিসটার ওপরে বলবে তার সাথে কিন্তু কোনো টাচ থাকবে না, TOUCH, টাচ কিন্তু থাকবে না, তখন আমরা ওভার বলবো, ক্লিয়ার। যেমন ধরো একটা দেয়াল আছে, কোনো জায়গায় একটা দেয়াল দেয়া আছে, সেই দেয়ালের ওপর থেকে তুমি লাফ দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে পড়ছো, দেয়ালের সঙ্গে কিন্তু টাচ হবে না, তাহলে কিন্তু ওভার, তখন সেক্ষেত্রে আমরা ওভার বলবো, ক্লিয়ার, ওভার বলবো। আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, আমার মাথার উপরে একটা কিন্তু ফ্যান ঘুরছে, ক্লিয়ার, আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, সেক্ষেত্রেও কিন্তু আমি ওভার বলবো, আমার মাথার সঙ্গে ফ্যানের কোনো টাচ নেই, ওভার বলবো। এ ফ্যান ইজ রোলিং ওভার মাই হেড, আই জাম্পড ওভার দ্য ওয়াল, ক্লিয়ার। কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে বিষয়টা অন্যরকম। দ্য গোল্ডেন ব্রিজ, একটা নদীর ওপরে যদি কোনো ব্রিজ থাকে, ঠিক আছে, নদীর সঙ্গে কিন্তু সেই ব্রিজের একটুখানি হলেও সম্পর্ক থাকে। এবার বিষয়টা কি দেখো, বিষয়টা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ধরো নদী, ক্লিয়ার, নদী, এবং নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু একটা ব্রিজের ব্যবস্থা করা হয়। তাহলে কোনো জিনিস যার দুটো প্রান্ত আছে, ঠিক আছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এই রকম বোঝালে আমাদের প্রিপোজিশন করতে হবে অ্যাক্রস, ACROSS, ক্লিয়ার, অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝালে অ্যাক্রস হবে, বা অন দ্য আদার সাইড, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড বোঝালেই আমাদের প্রিপোজিশন হবে অ্যাক্রস। বা মনে করো তুমি এই নদীর এক প্রান্তে দাঁড়িয়ে আছো, তুমি এই নদীর এক প্রান্তে দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি অন্য প্রান্তে একটা সুন্দর বাড়ি দেখছো, সুন্দর একটা বাড়ি দেখছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি বলবে দেয়ার ইজ আ বিউটিফুল হাউস অ্যাক্রস দ্য রিভার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড অফ সামথিং, বা অন দ্য আদার সাইড অফ সামথিং, এরকম কিছু বোঝালেই, ওই প্রান্তে কোনো কিছু আছে এরকম বোঝালেই কিন্তু অ্যাক্রস বসবে প্রিপোজিশন। তাহলে দেখো, দ্য গোল্ডেন ব্রিজ ইজ ড্যাশ দ্য নর্মদা, তাহলে নর্মদা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ব্রিজটা বিস্তৃত, তাহলে এখানে তো আমাদের অ্যাক্রস দিতেই হবে নিয়ম অনুযায়ী। তাহলে অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাক্রস, ACROSS। তাহলে আ গোল্ডেন ব্রিজ ইজ অ্যাক্রস দ্য নর্মদা, ক্লিয়ার। ব্যাপারগুলো কিন্তু এইভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে। 401 কি বলছে দেখো, 401 বলছে আমাদের যে, হ্যাঁ 401 কি বলছে আমরা দেখবো, বলছে ইউ উইল সুন গেট অ্যাকাস্টমড, বলছে ইউ উইল সুন, দেখো ফিউচার, সিম্পল ফিউচার, শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে ইউ উইল সুন গেট অ্যাকাস্টমড মানে অভ্যস্ত, অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত, তুমি শীঘ্রই অভ্যস্ত হয়ে যাবে কিসের সঙ্গে, দ্য চেঞ্জ অফ দ্য ক্লাইমেট, ক্লাইমেট মানে কিন্তু জলবায়ু, ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, আর ওয়েদার মানে কিন্তু আবহাওয়া, ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। একটা নির্দিষ্ট দিনে বাইরের পরিবেশটা কেমন আছে সেটা হচ্ছে ওয়েদার, আর একটা জায়গায় সারা বছর ধরে যে ধরনের আবহাওয়া থাকে, ওয়েদার থাকে, সেটাকে একসঙ্গে আমরা ক্লাইমেট বলবো, জলবায়ু বলবো, ক্লিয়ার। তাহলে অ্যাকাস্টমড ওয়ার্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অভ্যস্ত বললেই, অ্যাকাস্টম ওয়ার্ডের সঙ্গে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় উইথ বসে, অ্যাকাস্টম টু, সরি আমরা উইথ বলছি, আমি অ্যাকাস্টম টু, ঠিক আছে, তো লিখছি ঠিক বলছি ভুল, ক্লিয়ার, তো টু হবে অ্যাকাস্টম টু। তো ইউ উইল সুন গেট অ্যাকাস্টম টু দ্য চেঞ্জ অফ ক্লাইমেট, অ্যাকাস্টমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, কারণ দেখো টু মানে কি সাথে, তাহলে কোনো কিছুর সাথেই তো আমি অভ্যস্ত হব, তাহলে ইউ উইল সুন গেট অ্যাকাস্টমড টু দ্য চেঞ্জ অফ ক্লাইমেট, অ্যাপ্রোপ্রিয়েট টু ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকাস্টমডের পরে কিন্তু টুই বসে, উইথ মানেও সাথে, কিন্তু উইথ হবে না, টু, যেটা যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার, অ্যাকাস্টম টু। তাহলে উইল সুন গেট অ্যাকাস্টম টু দ্য চেঞ্জ অফ ক্লাইমেট, তুমি শীঘ্রই এই যে জলবায়ু পরিবর্তন তার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে, অভ্যস্ত করে নেবে, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 401। এবার চলো নেক্সট, 402 কি বলছে দেখো, হ্যাঁ 402 কি বলছে আমরা দেখে নেবো। 402 বলছে যে দ্য ট্রাবল ড্যাশ হিম, তার সাথে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা ইজ হয় যে, দ্যাট যে, হি নেভার নোজ, সে কখনো জানে না, হোয়েন টু কিপ কোয়াইট, কখন চুপ থাকতে হয়। তাহলে দেখো রং, WRONG, রং, এবং ট্রাবল, ঠিক আছে, TROUBLE, ট্রাবল বোঝালে আমাদের কোনো কিছুতে মনে করো কোনো একটা ভুল আছে, কোনো একটা সমস্যা আছে, কোনো একটা ট্রাবল আছে, সমস্যা আছে, এরকম বোঝালেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, উইথ। যেমন ধর আমি বললাম, হ্যাঁ তার সাথে কি ভুল হয়েছে, আমি তখন আমরা ইংলিশে কি বলি, হোয়াটস রং উইথ হিম, হোয়াট ইজ রং, WRONG, হোয়াট ইজ রং উইথ হার, মনে করো আমি বললাম মেয়েটার
সাথে কি হয়েছে, মেয়েটার কি হয়েছে, তখন আমরা কি বলি হোয়াট ইজ রং উইথ হার, তার কি হয়েছে। ক্লিয়ার? তাহলে কোনো জায়গায় কোনো ভুল হয়েছে, কোনো কিছুর সাথে কোনো সমস্যা আছে, কোনো কিছুর কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমরা এই রং আর ট্রাবল শব্দ ইউজ করলে উইথ বলবো, যে ট্রাবল উইথ হিম, দ্য ট্রাবল সমস্যাটা, তার সাথে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা ইজ হলো দ্যাট যে হি নেভার নোজ ওয়েন টু কিপ কোয়াইট, সে জানে না কখন চুপ থাকতে হয়। তাহলে ট্রাবল উইথ, রং উইথ। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 402। দ্য ট্রাবল উইথ হিম ইজ দ্যাট হি নেভার নোজ ওয়েন টু কিপ কোয়াইট। নেক্সট চলো 403 কি বলছে দেখো। 403 বলছে যে, হ্যাঁ 403 কি বলছে, 403 কি বলছে আমরা একটু দেখে নেবো। 403 কি বলছে দেখো, বলছে দ্য ক্যাট স্প্র্যাং ড্যাশ দ্য র্যাট। ক্যাট মানে বিড়ালটি লাফ দিয়েছিল, লাফ দিয়ে পড়েছিল সেই ইঁদুরের গায়ে। দেখো একটা কোনো জায়গার থেকে, উঁচু জায়গার থেকে, বা মনে করো কোনো জিনিসের ওপরে এরকম ঝাঁপ দেওয়া বোঝালে, মানে ওপরে কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা জায়গা থেকে তুমি অন্য কোনো মানুষের গায়ের ওপরে বা অন্য কোনো কিছুর ওপরে ঝাঁপ দিয়ে পড়ছো এরকম, ঠিক আছে? একটা জিনিস অন্য একটা জিনিসের গায়ের ওপরে পড়ছে এরকম বললে প্রিপোজিশন আমাদের কিন্তু হবে আপ অন। ক্লিয়ার? আপ অন। তাহলে দেখো দ্য ক্যাট ঝাঁপ দিয়ে কোথায় পড়ছে, বিড়ালের গায়ে লাফ দিয়ে পড়ছে। স্প্রিং মানে লাফ দেওয়া, SPRING, স্প্রিং মানে বসন্তকাল, আবার স্প্রিং মানে লাফ দেওয়া। তাহলে বিড়ালটা লাফ দিয়ে পড়েছিল ইঁদুরের গায়ের ওপরে। তাহলে বললাম একটা জিনিস আর একটা জিনিসের ওপরে, গায়ের ওপরে পড়লে সেটা মানুষ হোক, কোনো জিনিস হোক, বস্তু হোক, আমরা কিন্তু আপন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? 403 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, যে দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য র্যাট, বিড়ালটা ইঁদুরের গায়ের ওপরে ঝাঁপ দিয়ে পড়েছিল। চলো নেক্সট 404 কি বলছে দেখো। 404 বলছে যে আই পুট ড্যাশ হ্যাট, আই পুট ড্যাশ হ্যাট হোয়েন আই কেম হোম, মানে বলতে যে যখন আমি কেম মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু মাথায় রাখবে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমি যখন বাড়ি এসেছিলাম, আমি আমার টুপিটা কি করব, বাড়ি এসে লোকে টুপি কি করে পরে না খোলে, তাহলে পুট অফ ইজ দ্য কারেক্ট আনসার। পুট OFF, অফ, পুট অফ মানে কিন্তু খোলা, খুলে ফেলা। ক্লিয়ার? পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা। আর পুট আপ যেটা আছে এখানে, পুট আপ, এই পুট আপের মানে হচ্ছে টাঙানো। পুট আপ মানে হচ্ছে টাঙানো, কোনো দেয়ালে কোনো কিছু তুমি টানাবে সেক্ষেত্রে কিন্তু পুট আপ বসবে। আর পুট আপ উইথ যদি বলি, পুট আপের সঙ্গে যদি উইথ যুক্ত করি, পুট আপ উইথ। ক্লিয়ার? পুট আপ উইথ, পুট PUT, পুট আপ উইথ একসঙ্গে, এটাও কিন্তু ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? পুট আপ উইথ মানে কি সহ্য করা, টলারেট, TOLERATE, টলারেট মানে হচ্ছে সহ্য করা, এটাও কিন্তু নোট ডাউন করে নেবে। তাহলে পুট অফ মানে খুলে ফেলা, পুট আপ মানে হচ্ছে টাঙানো, পুট আপ মানে টাঙানো, আর পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট সহ্য করা, আর পুট অন মানে পরিধান করা। পুট অফ যেমন পুট অফের মানে কি খুলে ফেলা, আর পুট অন যদি বলি, পুট অন, সেক্ষেত্রে পুট অনের মানে কিন্তু পরিধান করা। পুট অন ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে পরিধান করা, মানে পরা, পরিধান করা। ক্লিয়ার? পরিধান করা। তো সবগুলো নোট ডাউন করে নেবে। তাহলে এখানে কি বলছে, পড়া বলছে না, এখানে খোলার কথা বলছে। তাহলে পুট অফ ইজ দ্য কারেক্ট আনসার এ। আই পুট অফ, আমি খুলে ফেলেছিলাম আমার টুপিটা, হ্যাটটা, when I came home, যখন আমি বাড়িতে এসেছিলাম। ওকে, 405-এ চলো। 405 কে বলছে দেখো। 405 যেটা আমাদেরকে বলছে যে হি ইজ বর্ন ড্যাশ রিচ প্যারেন্টস। ঠিক আছে? কোনো বড় লোক পিতা মাতা, মানে কোনো পিতা মাতার কাছে জন্মগ্রহণ করা বললেই, ঠিক আছে, কোনো বড় লোক হোক, বড় লোক বাবা মা হোক, বা কোনো গরিব বাবা মা হোক, গরিব পিতা মাতা হোক। ক্লিয়ার? তাহলে কোনো পিতা মাতার কাছে জন্মগ্রহণ করা বললেই, সেটা বড় লোক হোক, গরিব হোক, বা কোনো সম্ভ্রান্ত হোক, এরকম কোনো পিতা মাতার কাছে জন্মগ্রহণ করা বললেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কী হবে, বর্ন এর পরে অফ বসবে। বর্ন অফ মানেই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পিতামাতার কাছে জন্মগ্রহণ করা। ঠিক আছে? তাহলে হি ইজ বর্ন ড্যাশ রিচ প্যারেন্টস, সে বড় লোক পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছিল। অফ ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে, বর্ন অফ। ঠিক আছে? কোনো বড় লোক, কোনো গরিব, এরকম বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করার কথা বললেই, কোনো সম্ভ্রান্ত, কোনো অভিজাত, ক্লিয়ার, কোনো ব্রিলিয়ান্ট, কোনো হ্যান্ডসাম বাবা মা, ক্লিয়ার, এরকম কোনো কিছু বললে, কোনো ধরনের বাবা মার কাছে জন্মগ্রহণ করার কথা বললেই কিন্তু বর্ণের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে। তাহলে হি ইজ বর্ন অফ রিচ প্যারেন্টস। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 506 কি বলছে দেখো। 506 বলছে যে হি ইজ গিফটেড, কারোর মধ্যে যদি কোনো এবিলিটি থাকে, এবিলিটি মানে দক্ষতা, ক্যাপাবিলিটি মানেও তাই, ক্যাপাবিলিটি, ঠিক আছে, ক্যাপাবিলিটি, ঠিক আছে, ক্যাপাবিলিটি। এইবার যদি বলি ক্যাপাসিটি, CAPACITY, ঠিক আছে, ক্যাপাবিলিটি, এবিলিটি, ক্যাপাসিটি, দক্ষতা, সব কিন্তু মিনিং কি, দক্ষতা। ক্লিয়ার? তাহলে কারোর মধ্যে কোনো যদি দক্ষতা থাকে এবং আমাদের মনে হয় সে যেন, সেই লোকটা বা সেই ছেলেটা বা সেই মানুষটা যেন সেই দক্ষতাটা নিয়েই জন্মগ্রহণ করেছে,
গিফটের পরে উইথ হবে, সেই দক্ষতার আগে উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, তাহলে কারোর মধ্যে যদি কোনো একটা এবিলিটি, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি থাকে এবং সেটা আমার সেটা যদি মনে হয় যে সেই দক্ষতা সেই দক্ষতাটার সাথে জন্মগ্রহণ করেছে, তখন আমরা গিফটের সঙ্গে উইথ বলবো। হি ইজ গিফটেড উইথ কমন সেন্স, তার মধ্যে যেন কমন সেন্সটা তার একটা গিফট, সে এই গিফটটার সাথেই জন্মগ্রহণ করেছে। ক্লিয়ার? তাহলে হি ইজ গিফটেড উইথ কমন সেন্স, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 407 কি বলছে দেখো, 407 বলছে যে অর্জুন ইজ কেপেবল, কেপেবল ড্যাশ, কেপেবলের পরে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে কেপেবল অব, ও এফ কিন্তু অফ নয়, ও ডাবল এফ অফ, আর ও এফ এর মিনিং প্রোনাউন্সিয়েশন অব। ক্লিয়ার? তাহলে অর্জুন ইজ কেপেবল অব ডুইং এনিথিং, মানে বলতে চেয়েছে অর্জুন যে কোনো কিছু করাতে কেপেবল মানে দক্ষ। ক্লিয়ার? সমর্থ, কেপেবল মানে হচ্ছে সমর্থ বা দক্ষ। ক্লিয়ার? তাহলে কেপেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? অব, আর অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার দেখো আইএনজি ফর্ম আছে, ডু নেই, ডুইং রয়েছে। ক্লিয়ার? ফার্স্ট ফর্ম হলে আবার কিন্তু অন্যরকম কেস হয়ে যাবে, তখন আবার ইনফিনিটিভ করতে হবে, টু বসাতে হবে। তো বিষয়টা হচ্ছে কেপেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব বসবে, এবং অব প্রিপোজিশন হওয়ার কারণে ভার্ব আসলে আইএনজি ফর্ম হবে। তাহলে অর্জুন ইজ কেপেবল অফ ডুইং এনিথিং। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, নেক্সট কি বলছে যে 408, হ্যাঁ 408 কি বলছে আমরা দেখবো। দেখো বলছে আই প্রেফার স্প্রিং, আমি বসন্তকাল পছন্দ করি সামারের থেকে। এটা তো একদমই ইজি, কারণ আমরা জানি যে প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হয়? প্রেফার, PREFER, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের কি হয়? টু হয়, টু, প্রেফার টু। তাহলে টু আর কোথায় কোথায় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনটা বসাই, সেটা কি? ধরো আনসার, কোনো প্রশ্নের উত্তর দেবো, সেক্ষেত্রে আনসার, ANSWER, আনসারটা নাউন হতে হবে, কিন্তু আনসারের পরে টু বসবে। আর কি যে ভিজিট, ভিজিট মানে পরিদর্শন করা, কিন্তু ভিজিটের পরে টু দেবো যখন ভিজিট নাউন হবে, ভিজিট টু। ক্লিয়ার? তাহলে আনসারের পরে টু, ভিজিটের পরে টু, কোনো সলিউশন বলি, সলিউশন ওয়ার্ডের পরেও কিন্তু টু হবে, সলিউশন, সলিউশন টু। আচ্ছা, SOLUTION, সলিউশন টু। তাহলে আনসার টু, ভিজিট টু, সলিউশন টু, প্রেফার টু। ধরো বললাম ইনফিরিয়ার, ইনফিরিয়ার, FERIOR, ইনফিরিয়ারের পরেও টু বসবে। জুনিয়র, কেউ কারোর থেকে জুনিয়র, ছোট, জুনিয়রের পরেও টু। সুপিরিয়ার, কেউ কারোর থেকে বড়, SUPERIOR, সুপিরিয়ারের পরেও টু হবে। আর কি আছে? ইয়ঙ্গার, YOUNGER, ইয়ঙ্গারের পরেও কিন্তু টু হবে। ক্লিয়ার? আর কোথায় বসবে? যেমন ধরো বললাম প্যাশানেট, প্যাশানেট, প্যাশান মানে গভীর ভালোবাসার, যদি কেউ কারোর প্রতি প্যাশানেট হয় তখন তারপরেও কিন্তু টু বসবে, PASSIONATE, প্যাশানেটের পরেও টু বসবে। অ্যাফেকশানেট যদি বলি, সহানুভূতিশীল, AFFECTIONATE, অ্যাফেকশানেট, সহানুভূতিশীল, অ্যাফেকশানেট টু। ডেডিকেটেড, উৎসর্গীকৃত কারোর প্রতি, ডেডিকেটেড, আমি কোনো কিছুর প্রতি ডেডিকেটেড, তাহলে ডেডিকেটেডের পরেও কিন্তু টু বসবে। ডিভোটেড মানেও উৎসর্গীকৃত, ডিভোটেড এর পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। এক্সেপশন, ঠিক আছে, আমি বললাম সেখানে তো অনেক নিয়ম আছে, কিন্তু সেই নিয়মগুলোরও একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন, এক্সেপশনের পরেও কিন্তু টু বসবে, AEXCEPTION, এক্সেপশন টু। ক্লিয়ার? তাহলে এই সমস্ত এতগুলো ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের টু বসাতে হবে। সমস্ত ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু নোট ডাউন করে নেবে। তাহলে আই প্রেফার স্প্রিং টু সামার, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, এ ইজ দ্য কারেক্ট আনসার। 408। 409 আমরা যাবো। 409 কি বলছে দেখো, হ্যাঁ 409 কি বলছে আমরা কিন্তু দেখতে হবে আমাদের। হ্যাঁ 409 কি বলছে দেখো, 409 বলছে যে 409 বলছে দিস ব্ল্যাক ড্রেস, এই কালো ড্রেসটা, কালো পোশাকটা ইজ নট সুইটেবল ড্যাশ দ্য ওয়েডিং। সুইটেবল এই ওয়ার্ডটা পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে। সুইটেবল মানে কি? উপযুক্ত। সুইটেবল, সুইটেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের ফর বসে। সুইটেবল কোনো কিছুর জন্যে সুইটেবল হবে, উপযুক্ত হবে। তাহলে এই ব্ল্যাক ড্রেসটা, কালো পোশাকটা উপযুক্ত তোমার ওয়েডিংয়ের জন্য, বিয়ের জন্য। ক্লিয়ার? তাহলে সুইটেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। আর কি হতে পারে? ফিট, ফিট মানে উপযুক্ত, এরপরেও কিন্তু আমাদের ফর দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট, ফিট ফর। ভালোবাসা কারোর জন্য যদি বলি, ঠিক আছে, ফিট ফর। লাভ, LOVE, লাভ ভালোবাসা, ফর। ঠিক আছে? প্যাশান মানেও গভীর ভালোবাসা, কোনো কিছুর জন্য যদি প্যাশান থাকে তোমার মধ্যে তাহলে কিন্তু আমরা ফর বলবো, প্যাশান ফর, প্যাশান। ক্লিয়ার? PASSION, প্যাশানের পরে ফর। তাহলে লাভ ফর, ফিট ফর, সুইটেবল ফর, প্যাশান ফর। অ্যাফেকশান সহানুভূতি, AFFECTION, অ্যাফেকশানের পরেও কিন্তু ফর হবে। যদি কোনো কিছু তুমি চাও, ডিজায়ার, তোমার মধ্যে একটা ডিজায়ার থাকে, কামনা থাকে, ডিজায়ারের পরেও কিন্তু ফর হবে, ডিজায়ার ফর। ঠিক আছে? ডিজায়ার ফর। লঙ্গিং, লঙ্গিং মানেও ইচ্ছা কামনা, LONGING, লঙ্গিং ফর, ডিজায়ার ফর। ঠিক আছে?
উইশ যদি বলি উইশ তুমি কোনো কিছু চাইছো, উইশ ফর, ঠিক আছে, নাউন হতে হবে কিন্তু, নাউন, উইশ ফর, ঠিক আছে। হোপ, HOPE, হোপ মানে আশা করা, নাউন হতে হবে, হোপের পরেও কিন্তু আমাদের ফর বসবে, ক্লিয়ার। লাস্ট মানেও হচ্ছে চাওয়া, লাস্ট কোনো কিছু পেতে চাওয়া, লাস্ট, LUST, লাস্টের পরেও কিন্তু ফর বসবে, নাউন হতে হবে সব, ক্লিয়ার। তাহলে গেল। হ্যাঁ, এবার কি বলছে দেখো, তাহলে দিস ব্ল্যাক ড্রেস ইজ নট সুইটেবল ড্যাশ দ্য ওয়েডিং, তাহলে ফর দ্য ওয়েডিং সি ইজ দ্য কারেক্ট আনসার। এই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ফর বসবে, সবাই নোট ডাউন করে নেবে। নেক্সট কি বলছে দেখো, 410-এ যাবো আমরা। 410 কি বলছে আমরা দেখবো। 410 বলছে যে কিপ ক্লিয়ার ড্যাশ উইকড বয়েজ। উইকড বয়েজ মানে কি, বাজে যে বালক, দুষ্টু বালক, সেই দুষ্টু সঙ্গত থেকে দূরে থাকতে বলছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লিয়ার, CLEAR, ক্লিয়ারের পরে আমরা অব দিয়ে দেবো। ক্লিয়ার অবের মানে কি, ক্লিয়ার অবের মানে হচ্ছে কিপ অ্যাওয়ে ফ্রম, কিপ অ্যাওয়ে, কিপ KEEP, কিপ অ্যাওয়ে AWAY, কিপ অ্যাওয়ে ফ্রম সামওয়ান বা সামথিং, তাহলে কোনো কিছুর থেকে দূরে থাকা। তাহলে এখানে বলতে চাইছে একজন আর একজনকে উপদেশ দিচ্ছে, কিপ ক্লিয়ার অব উইকড বয়েজ, অব মানে বাজে বালকদের থেকে দূরে থাকো, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 411 কি বলছে দেখো। 411 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 411 বলছে দেয়ার ইজ নো এক্সেপশন। এক্সেপশন মানে ব্যতিক্রম। একটু আগেই আমরা বললাম যে এক্সেপশনের পরে কিন্তু আমাদের প্রিপোজিশন টু বসবে, এক্সেপশন টু। আর একটা ওয়ার্ড আমার মাথায় আসেনি, কনফার্ম টু, অ্যাপ্রোপ্রিয়েট টুর যে ওয়ার্ডের পরে টু বসে কনফার্ম, ওখানে আমি কনফার্ম ওয়ার্ডটা বলিনি। কনফার্ম মানে হচ্ছে মেনে নেওয়া, কোনো কিছু কমপ্লাই উইথ বলি না, কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া, সেরকম কনফার্ম FORM, কোনো জায়গার নিয়ম কানুন যদি মেনে নেওয়া বলে কনফার্ম ওয়ার্ডটা আসে। কনফার্মের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসে। কোনো জায়গায় ভর্তি হওয়া বললে অ্যাডমিটেড, ADMITTED, অ্যাডমিটেড ওয়ার্ডের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, ক্লিয়ার। তাহলে এক্সেপশন আমরা পেয়েছিলাম, এক্সেপশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেয়ার ইজ নো এক্সেপশন, সেখানে কোনো ব্যতিক্রম নেই, টু দিস রুল, এই নিয়মের কোনো ব্যতিক্রম কিন্তু হবে না, কোনো ব্যতিক্রম নিয়ম কিন্তু নেই, ক্লিয়ার। তাহলে দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস রুল, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 412 কি বলছে দেখো। 412 বলছে দেয়ার ইজ এ বেঞ্চ, দেয়ার ইজ এ বেঞ্চ, সেখানে আছে একটা বেঞ্চ ড্যাশ মাই হাউস, আমার বাড়ি। দেখো এবার বাড়ির কোথায় আছে, আন্ডার মানে কি, আন্ডার মানে নিচে, কোনো কিছুর অধীনে, ঠিক আছে। কোনো একটা শেড রয়েছে, কোনো একটা শেড পাটাতন, তার নিচে কিছু আছে, খাটের নিচে কিছু আছে, টেবিলের নিচে কিছু আছে, তখন আমরা আন্ডার বলি, ঠিক আছে। এখানে বাড়ির নিচে বোঝাচ্ছে না, মিনিং গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, অসঙ্গতি থাকবে মিনিংয়ে, তাহলে আন্ডার হবে না। বাড়ির ওপরেও কেউ বেঞ্চ রাখে না, ওভার মানে ওপরে কেউ বেঞ্চ রাখে না, তাহলে ইন ফ্রন্ট অফ ইজ দ্য কারেক্ট আনসার। ইন ফ্রন্ট অফ মানে বাড়ির সামনে একটা বেঞ্চ আছে, ক্লিয়ার, সেন্স পুরো ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেয়ার ইজ আ বেঞ্চ ইন ফ্রন্ট অফ মাই হাউস, মানে বাড়ির সামনে, আমার বাড়ির সামনে একটা কিন্তু বেঞ্চ রাখা আছে, ক্লিয়ার। 412 সি উত্তর। এবার 413 কি বলছে দেখো। 413 যেটা আমাদেরকে বলছে সেটা কি, 413 বলছে যে শি রিড, এখানে দেখো ভার্বের এই রিড, শির পরে রিড রয়েছে, READ, রিডের কিন্তু তিনটে ফর্মই সেম, রিড প্রোনাউন্সিয়েশনটা আলাদা, রিড, রেড, আবার রিড, ক্লিয়ার। তাহলে সে ক্লাসদেরকে পড়ে শুনিয়েছিল, তাহলে এই যে ভার্বটা রিড, এটা কোন ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম নয়, ভার্বের ফার্স্ট ফর্ম হলে সি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু S/S হতো, তাহলে নেই, তার মানে এটাকে আমাদের সেকেন্ড ফর্ম ধরতে হবে। সে পড়ে শুনিয়েছিল দ্য ক্লাস, পুরো ক্লাসটাকে, স্টোরি একটা গল্প। এবার কি বিষয়ে গল্প শুনিয়েছিল, এ ক্লেভার মাউস, তাই তো, একটা চালাক যে ইঁদুর, সেই চালাক ইঁদুরের সম্পর্কে কিন্তু একটা গল্প শুনিয়েছিল। তাহলে কোনো বিষয়ে বা কোনো বিষয়ে, ঠিক আছে, আচ্ছা, কোনো বিষয়ে বা কোনো কিছু সম্পর্কে বললে, বিষয়ে বা সম্পর্কে যদি বলে, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাবাউট। সম্পর্কে বিষয় বললে অ্যাবাউট প্রিপোজিশন। তো শি রেড দ্য ক্লাস আ স্টোরি অ্যাবাউট এ ক্লেভার মাউস, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 413। এবার যাবো 414 কি বলছে দেখো। 414 আমাদেরকে যেটা বলছে যে, হ্যাঁ 414 কি বলছে দেখো। 414 বলছে দেয়ার আর অ্যাপেল ট্রিজ ড্যাশ দ্য হাউস, সেখানে আছে অ্যাপেল ট্রিজ, আপেল গাছ, অনেক আপেল গাছ, ড্যাশ দ্য হাউস, বাড়ির মধ্যে। প্রিপোজিশনটা ভালো করে বোঝো। ইন মানে মধ্যে হবে না নিশ্চয়ই, অন মানে ওপরে হয় না, বিহাইন্ড পেছনে হতে পারে, ওভার মানে ওপরে, তাহলে বিহাইন্ড ইজ দ্য কারেক্ট আনসার। বাড়ির ওপরে হতে পারে না, বাড়ির মধ্যেও হতে পারে না, ক্লিয়ার। তো মানে আমাদের জেনারেল সেন্সে, ঠিক আছে, কেউ যদি অন্যরকমভাবে কৃত্রিম উপায়ে বাড়ির মধ্যে কেউ বানাতে পারে, কিন্তু নর্মালি গাছ কোথায় থাকবে, হয় বাড়ির কোনো সামনে থাকবে, বাড়ির পেছনের দিকে থাকবে, ক্লিয়ার। তাহলে বিহাইন্ড ইজ দ্য কারেক্ট আনসার, পেছনে। তাহলে কি বলছে একবার দেখে নাও। দেয়ার আর অ্যাপেল ট্রিজ, সেখানে আছে অনেক আপেল গাছ, ড্যাশ দ্য হাউস, তাহলে হয় বাড়ির সামনে নাহলে বাড়ির পেছনে, তাহলে বিহাইন্ড বা বাড়ির পাশে, ক্লিয়ার।
বিহাইন্ড, তাহলে বিহাইন্ড ইজ দ্য কারেক্ট আনসার চারটের মধ্যে। দেয়ার আর অ্যাপেল ট্রিজ, সেখানে আছে অনেক আপেল গাছ, ড্যাশ দ্য হাউস, বিহাইন্ড পেছনে, তাহলে বাড়ির পিছনে অনেক আপেল গাছ আছে। নেক্সট চলো, তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। 414, 415 কী বলছে আমরা দেখবো। 415, হ্যাঁ 415 কী বলছে দেখো, টেলিফোন মাই অফিস, মানে বলতে চেয়েছে আমার অফিসে টেলিফোন করো, অ্যান্ড আস্ক ড্যাশ সৌমিক, সৌমিকের কথা জিজ্ঞেস করো। দেখো আস্কের পরে আমরা যখন ফর প্রিপোজিশনটা দেবো, আস্ক ফর, এএসকে আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু চাওয়া বা কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে চাওয়া, ক্লিয়ার। তাহলে আস্ক ফর মানে চাওয়া, চাওয়া মানে কোনো মানুষের সঙ্গে দেখা করতে চাওয়া বা কোনো বিষয় সম্পর্কে কিছু জানতে চাওয়া, ঠিক আছে। তাহলে টেলিফোন মাই অফিস, আমার অফিসে টেলিফোন করো, অ্যান্ড আস্ক ফর সৌমিক, মানে সৌমিককে ডাকতে বলছে এবং ডেকে সৌমিকের সঙ্গে কথা বলবে, ঠিক আছে। তাহলে কথা বলতে চাইছে, তাহলে ক্লিয়ার। তাহলে আস্ক ফর ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। টেলিফোন মাই অফিস অ্যান্ড আস্ক ফর সৌমিক, আস্ক ফর সৌমিক, সৌমিককে ডাকতে বলো এবং তার সঙ্গে আমি কথা বলতে চাই, ক্লিয়ার। তাহলে এইরকম বোঝালেই আস্ক ফর ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 416 কী বলছে দেখো, 416 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে ফর এ হোল মান্থ, ফর মানে ধরে, এ হোল মান্থ পুরো মাস ধরে, দে লিভড সে বাস করেছিল, ড্যাশ ফ্রুট অ্যান্ড ওয়াটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিই। দেখো লিভ, লিভ LIVE, লিভের পরে ইন কোথায় দেবো, লিভ ইন, কোনো জায়গায় বাস করা বললে লিভ ইন হবে। আই লিভ ইন কলকাতা, লিভ ইন কলকাতা, ক্লিয়ার। বলে কোনো জায়গায় বাস করা বললে লিভ ইন। যদি কোনো নির্দিষ্ট খাবারের ওপরে তুমি বেঁচে থাকো, কোনো খাবার খেয়ে, নির্দিষ্ট ঘাস খেয়ে, ফল খেয়ে, ভাত খেয়ে, লিভ অন ইজ দ্য কারেক্ট আনসার। আই লিভ ইন কলকাতা, আই লিভ অন ফ্রুটস, FRUITS, আই লিভ অন ফ্রুটস, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু লিভ অন কোনো খাবার খেয়ে বেঁচে থাকলে, আর লিভ বাই কোনো একটা নির্দিষ্ট কাজ করে বেঁচে থাকলে তখন আমরা লিভ বাই বলবো। আই লিভ বাই সেলিং ফ্রুটস, SELLING, আই লিভ বাই সেলিং ফ্রুটস, আমি ফল বিক্রি করে আমার জীবনযাপন করি, ক্লিয়ার। তাহলে দেখো লিভ ইন জায়গায় বাস করলে, কোনো খাবার খেয়ে বেঁচে থাকলে লিভ অন, আর লিভ বাই কোনো কাজ করে বেঁচে থাকলে সেই কাজের আগে কিন্তু লিভ বাই হবে, ক্লিয়ার, মাথায় রাখতে হবে কিন্তু। আর বাই দেখো, বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING ফর্ম, কিন্তু সেল বিক্রি করে আমি সেলিং করেছি, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING। তাহলে এখানে কি বলছে, ফর এ হোল মান্থ দে লিভ ড্যাশ ফ্রুট অ্যান্ড ওয়াটার, তারা ফল এবং জলের ওপরে বেঁচে ছিল খাবার খেয়ে, তাহলে খাবার খেয়ে বললে লিভ অন ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। বি ইজ দ্য কারেক্ট আনসার 416, ফর এ হোল মান্থ দে লিভড অন ফ্রুট অ্যান্ড ওয়াটার। নেক্সট চলো 417 কি বলছে দেখো, 417 আমাদের কি বলছে আমরা দেখে নেব। 417 কি বলছে দেখো, বলছে ড্যাশ মাই অপিনিয়ন ইউ শুড বাই দ্য ব্লু শার্ট। তাহলে একটু আগেই বললাম, আমরা আলোচনা করেছিলাম প্রথমের দিকে দুটো আছে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মি, ACCORDING, অ্যাকর্ডিং টু বলেছিলাম, আর একটা বলেছিলাম ইন মাই ওপিনিয়ন, ক্লিয়ার। তাহলে কোনো একটা এক্সপার্টের মত অনুসারে কিছু ঘটলে বা বলতে চাইলে তখন আমরা অ্যাকর্ডিং টু বলবো, আর যদি কোনো সাধারণ মানুষ বলে যে আমার মত অনুসারে এইটা, তখন কিন্তু ইন মাই ওপিনিয়ন, ইন হিজ ওপিনিয়ন, ইন হার ওপিনিয়ন, এগুলো বলবো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, তাহলে মাই ওপিনিয়ন, তাহলে এখানে কী হবে ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে বা অনুসারে, ক্লিয়ার, মতে বা অনুযায়ী বা অনুসারে, ঠিক আছে, আমার মত অনুযায়ী, আমার মত অনুসারে, আমার মতে ইউ শুড তোমার উচিত বাই দ্য ব্লু শার্ট, নীল রঙের শার্টটা, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল। 417 এ ইজ দ্য কারেক্ট আনসার। 418 কি বলছে দেখো, 418 বলছে সুইমিং ওয়ার্ড, তাহলে কোনো ভার্বের, এখান থেকে একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, কোনো ভার্বের সঙ্গে ING যুক্ত শব্দ, কোনো ভার্বের ING যুক্ত শব্দ যদি শুধুমাত্র নাম হিসাবে কাজ করে, নাম মানে কি নাউন, NOUN, তাহলে কোনো ভার্বের ING যুক্ত শব্দ নামপদ বা নাউন হিসেবে যদি কাজ করে তাকে আমরা বলবো শুধুমাত্র কিন্তু নামপদ, নাউন, তাকে বলবো জিরান্ড, GERUND, জিরান্ড, ক্লিয়ার। দেখো তাহলে এখানে সুইমিং কি একটা সাবজেক্টের জায়গায় বসেছে, তাহলে নাউন প্রোনাউন কোন জায়গায় থাকে, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায়, তাহলে এখানে সুইমিং কি বাক্যের সাবজেক্ট, তাহলে এটা কিন্তু একটা নাউন। বলছে সুইমিং ইজ, সাঁতার কাটাটা হয়, ইজ হয়, কন্ডিউসিভ মানে হচ্ছে উপকারী বা সহায়ক, উপকারী বা সহায়কও বলতে পারি, সহায়ক, ক্লিয়ার, উপকারী বা সহায়ক। তাহলে সাঁতার কাটাটা ইজ হয় কন্ডিউসিভ ড্যাশ হেলথ, কন্ডিউসিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, স্বাস্থ্যের পক্ষে উপকারী, সাঁতার কাটা হলো উপকারী স্বাস্থ্যের পক্ষে, কন্ডিউসিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, ক্লিয়ার।
তাহলে কি বললাম, এটা কিন্তু মাথায় রাখবে, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ নাউন হলে সেটাকে আমরা জিরান্ড বলবো, আর এখানে কন্ডিউসিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। সুইমিং ইজ কন্ডিউসিভ টু হেলথ। ক্লিয়ার? 419-এ চলো। 419 কি বলছে দেখো, 419 বলছে ম্যান ডাজ নট লিভ, মানুষ বাস করে না ড্যাশ ব্রেড অনলি, ব্রেড। দেখো আবার খাবার বলছে, বললাম লিভের পরে কোনো খাবার খেয়ে বেঁচে থাকা বললে আমাদের অন হবে, কোনো জায়গায় বাস করা বললে ইন হবে, কোনো কাজ করে বেঁচে থাকা বললে লিভ বাই হবে। ক্লিয়ার? তাহলে এখানে খাবার বলছে, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার। ম্যান ডাজ নট লিভ, মানুষ বাঁচতে পারে না অন ব্রেড অ্যালোন, অন ব্রেড অ্যালোন, খাবার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 419-এর বি। এবার যাবো নেক্সট লাস্ট কোয়েশ্চেন। বলেছিলাম 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা। তো আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে উই হ্যাভ রান আউট, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলছে উই হ্যাভ রান আউট, আমাদের কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের স্টক শেষ হয়ে গেছে সুগার। চিনির যে স্টকটা, চিনির যে সাপ্লাই, কোনো কিছুর সাপ্লাই, SUPPLY, কোনো কিছুর সাপ্লাই যদি শেষ হয়ে যায়, ঠিক আছে, তাকে তখন আমরা কি বলবো, রান আউট অফ অ্যাপ্রোপ্রিয়েট যে ফ্রেজাল ভার্ব সেটা কিন্তু ইউজ করবো, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব রান আউট। বললাম না, আমরা বলি যে আই অ্যাম রানিং আউট অফ পেট্রোল, আই অ্যাম রানিং আউট অফ মানি, আমার কাছে পয়সা শেষ হয়ে গেছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা কি, রান আউট অফ মানে কি, শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছু স্টক, কোনো কিছু সরবরাহ শেষ হয়ে যাওয়া, ক্লিয়ার? তাহলে রান আউট অফ, তাহলে এখানে কি বলছে, উই হ্যাভ রান আউট অফ সুগার, তাহলে সুগারের সরবরাহ কিন্তু শেষ হয়ে গেছে, তাহলে বলছে শেষ হয়ে গেছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল, কোনো কিছু সাপ্লাই, কোনো কিছু সরবরাহ যদি শেষ হয়ে যাওয়া বোঝায় তখন কিন্তু রান আউট অফ বসবে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং যেমনটা বলেছিলাম যে এই ক্লাসের কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা 50টা যে কোয়েশ্চেনের মিক্সড প্র্যাকটিস সেট আমরা আনবো। ক্লাসটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর আজকের এই যে ক্লাসটা প্রিপোজিশনের, এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং কেমন লাগলো আমাকে জানাবে, এবং কিন্তু 50টা কোয়েশ্চেনের জন্যও কিন্তু ওয়েট করবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখা হচ্ছে